আচ্ছা, অনুপাত সমানুপাতের আচ্ছা আমরা তাহলে এই সমানুপাতি কনসেপ্টটা এখন আমরা বুঝবো। এটা 83 পৃষ্ঠায় আছে। তো যে দেখো যে কীভাবে বলছি, যে ধরো 7:15 এটা একটা অনুপাত, আর হচ্ছে 560:1200 এটাও একটা অনুপাত। এখন এই দুটো অনুপাত একই অনুপাত কিনা আমরা দেখব। যদি একই অনুপাত হয় তবে এই দুটো অনুপাতকে একে অপরের সমানুপাতি বলবো। দেখো 560:1200কে আমরা তাহলে লঘিষ্ঠ আকারে সেটাকে প্রকাশ করব। এবার কাটাকুটি করে আমরা দেখলাম যে সেটা 7:15 আকারেই আসছে, অর্থাৎ এই অনুপাত দুটো পরস্পরের সাথে সমান, অর্থাৎ তারা সমানুপাতে আছে। আচ্ছা, এখন দেখো যদি চারটি বাস্তব সংখ্যা এমন হয় যে প্রথম দুটি সংখ্যার অনুপাত ও শেষ দুটি সংখ্যার অনুপাত পরস্পর সমান হয়, তাহলে ওই সংখ্যা চারটিকে সমানুপাতি বলে, অথবা সংখ্যা চারটি সমানুপাতে আছে বলা হয়। তাহলে এখানে যেহেতু 7:15 আর 560:1200 এরা দুজন সমানুপাতে আছে, অর্থাৎ 7:15 আর 560:15 এই দুজনে আসলে একই অনুপাত। ওই জন্যে এই 7, 15, 560, 1200 এই চারটে যে সংখ্যা, এদেরকে বলবো আমরা এই চারটি সংখ্যা সমানুপাতে আছে। ঠিক আছে, দেখো ঠিক সেরকমই বলছে চারটি বাস্তব সংখ্যা এ বি সি ডি, যেখানে বি শূন্য নয় এবং ডি শূন্য নয়, সমানুপাতে থাকলে তাদেরকে কীভাবে প্রকাশ করব। দেখো এ বি সি ডি যদি আমাদের সমানুপাতে থাকে, যেখানে বি আর ডি শূন্য নয়, তাহলে তাদেরকে A:B সমানুপাতি, এই চিহ্নটা হচ্ছে সমানুপাতি, C:D এইভাবে লেখা হবে। যেখানে এ আর ডি এই দুটো হচ্ছে প্রান্তীয় পদ, আমার প্রান্তীয় পদ, এবং বি আর সি এই দুটো হচ্ছে আমার মধ্যপদ। আচ্ছা, আর ডিকে বলা হবে চতুর্থ পদ বা চতুর্থ সমানুপাত। আচ্ছা, তারপরে দেখো যে জিনিসটা বলছে যে চারটি সংখ্যা ABCD সমানুপাতে থাকলে তাদের মধ্যে সম্পর্ক লিখব। ধরো ABCD সমানুপাতে আছে, তার মানে কি A:B সমানুপাতি C:D। তাহলে এখন A:B মানে A/B আমরা জানি, আর সমানুপাতি যদি ওরা সমান অনুপাতে আছে তাহলে আমরা সমানুপাতি এই জায়গায় সমান সমান লিখলাম। আর C:D মানে তো C/D। এখানে আমরা কোনাকুনি গুণ করব AD, ঠিক আছে, ডিটাকে নিয়ে এর সাথে গুণ করলাম আর বিটাকে নিয়ে সি এর সাথে গুণ করলাম, তাহলে AD সমান বেশি। অর্থাৎ সমানুপাতি চারটি সংখ্যার ক্ষেত্রে, অর্থাৎ কোনো চারটে সংখ্যা যদি সমানুপাতে থাকে, অর্থাৎ ABCD যেখানে বি আর ডি শূন্য নয়, তাহলে তাদের প্রান্তীয় পদ দুটির গুণফল, অর্থাৎ এ আর ডি এর গুণফল এই যে AD, এবং তাদের মধ্যপদ দুটির গুণফলের সমান হবে। মধ্যপদ দুটি কোনটা? বি আর সি। এ দেখো বি আর সির গুণফল, তাহলে AD সমান BC। এই তাহলে চারটি সংখ্যা যদি সমানুপাতে থাকে ABCD, তাহলে প্রান্তীয় পদ দুটির গুণফল মধ্যপদ দুটির গুণফলের সাথে সমান হবে। সমানুপাতি চারটি সংখ্যার ক্ষেত্রে আচ্ছা হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো, এবার আমাদের একটা প্রশ্ন করেছে যে 2, 3, 4, 6 সমানুপাতে আছে কিনা দেখি। তাহলে কী করতে হবে? যেহেতু দেখো যদি চারটি সংখ্যা সমানুপাতে থাকে তাহলে প্রান্তীয় পদ্ধতির গুণফল মধ্য পদ্ধতির গুণফলের সাথে সমান হতে হবে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি যে প্রান্তীয় পদ্ধতির গুণফল মধ্য পদ্ধতির গুণফলের সাথে সমান হচ্ছে কিনা। যদি হয় তাহলে তারা সমানুপাতে আছে। 2 আর 6কে আমরা গুণ করলাম প্রান্তীয় পদ দুটো, এবং তার সাথে পেলাম 12। ঠিক আছে, এটা হবে 12, এবং 3 আর 4 মধ্যপদ দুটিকে আমরা গুণ করলাম, এটাও হবে 12। যেহেতু এরা সমান তাহলে 2, 3, 4, 6 এরা সমানুপাতে আছে। এবং কীভাবে লিখব? 2:3 সমানুপাতি 4:6। এই অঙ্কগুলো একদম একই, 24, 25, 26 একইভাবে করতে হবে। শুধুমাত্র প্রান্তীয় পদগুলি গুণ করব এবং তার সাথে দেখব যে মধ্যপদ দুটির গুণফল সমান হচ্ছে কিনা। যদি সমান হয় তাহলে সমানুপাতে আছে, যদি সমান না হয় তাহলে সমানুপাতে থাকবে না। ঠিক আছে, তারপরে পৃষ্ঠায় এসো। প্রয়োগ নম্বর 27 বলছে 5PQ আর 3Q এর সঙ্গে নিচের কোন জোড়া সংখ্যা সমানুপাতে আছে। দেখো চারটে সংখ্যা কখন সমানুপাতে থাকবে? তাহলে এক হয় এদের, অর্থাৎ যদি আমি অনুপাত করি এদের অনুপাতটা এই নিচের কোন জোড়া তাদের অনুপাতের সাথে সমান হচ্ছে, অর্থাৎ 5PQ:3Q করে আমি পেলাম 5PQ/3Q নিচে আসে, QQ কেটে গেল, 5P/3 আসলো। এবং দেখতে হবে যে এদের সাথে কোনটার সাথে সমান। দেখো এদেরকেও প্রত্যেকটা আলাদা আলাদা করে অনুপাত করতে হবে। 15PT:3Q করবো, আবার 15PT:90 করবো, আবার 15PR:90 করবো। এবার দেখবো কার সাথে এই 5P/3টা আমার মিলে যাচ্ছে। দেখা যাবে যে 15PT:90 করলেও এই টি আর টি কেটে যাবে, এবং 3 দিয়ে কাটলে 3 3 9 এবং 3 5 15, অর্থাৎ 5P/3 এটাও তাই হবে। অর্থাৎ যেহেতু 5PQ:3Q আমার সমান 15PT:90 এর সাথে, তাই এটা এর সাথে আমার সমান হবে।
এখানে একটু অন্যরকম করেছে, 5p/3 আসার পরে উভয় উপর নিচে 3t দিয়ে গুণ করেছে, গুণ করে আমাদের এটা এনেছে 15pt/90, ওই জন্য এর সাথে এটা একটু অন্যরকমভাবে করেছে। আচ্ছা, তারপরে যেটা বলছে 28-এর দাগেরটা, যে 2a 3b এবং 6ac এবং 9bc সমানুপাতি কিনা দেখি। তাহলে দেখো, চারটের সংখ্যা কখন সমানুপাতে থাকবে? যদি তাদের প্রান্তীয় পদ দুটির গুণফল মধ্য পদ দুটির গুণফলের সাথে সমান হয়। তাহলে প্রান্তীয় পদ দুটির গুণফল আমরা করব, করে কত পাবো? 9 × 2 18 abc। এটাকেও দেখো, মধ্যপদ দুটির গুণফল 18 abc হবে, তাহলে তারা সমানুপাতে আছে। প্রয়োগ 29 একদম 28-এর মতো একই। প্রয়োগ 30টা দেখো, যে যদি 6:x সমানুপাতি 2:13 হয়, তবে x এর মান হিসেব করে লিখি। দেখো 6:x মানে কি? 6/x, আর সমানুপাতি চিহ্ন মানে সমান চিহ্ন, ইকুয়াল চিহ্ন, ঠিক আছে? সেখানে 2:13 মানে 2/13। এবার কোনাকুনি গুণ করলাম, 2xটাকে আগে করলাম, এই কোনাটা গুণটা আগে করলাম, তাই 2x এটা আসলো ইকুয়াল টু 6 × 13, অর্থাৎ এটা আসলো। এবার x সমান 6 × 13/2 আসলো, 6×78, 2 দিয়ে কাটলাম, আমরা x = 39 পেলাম। প্রয়োগ 31টা একদম এর সাথে একই। তারপরে আসলো প্রয়োগ 32টা, 6, 9 এবং 12-এর চতুর্থ সমানুপাতিটা নির্ণয় করতে বলেছে। অর্থাৎ এখানে সেই 4 নম্বর সেই সংখ্যাটা কোনটা, যার জন্য এরা এই চারটে সংখ্যা সমানুপাতি হয়ে যাবে। আমি ধরে নেব চতুর্থ সমানুপাতি, অর্থাৎ চতুর্থ সেই পদটা আমি বলেছিলাম যেটা ধরে নেব x। তাহলে 6:9 সমানুপাতি 12:x, কারণ এই চারটি সংখ্যা সমানুপাতি এবং চতুর্থ পদটা বলে দেওয়া নেই, আমি x ধরে করছি। এবার দেখো 6/9 = 12/x, সেখান থেকে কোনাকুনি গুণ করলাম, 6x = 9 × 12, x = 9 × 12/6 হবে, এবং 6 × 2 = 12 উপরে কেটে যাবে, 9 × 2 = 18, x = 18 আসবে। দেখো প্রয়োগ 33টা একদম প্রয়োগ 32-এর মতো। আচ্ছা, এখানে কি বলছে দেখো, এই কনসেপ্টটা ভালো। বলছে যে কোনো চারটি সমানুপাতি সংখ্যা দিয়ে কতগুলি স্বতন্ত্র অর্থাৎ আলাদা আলাদা সমানুপাত গঠন করা যায় দেখি। আচ্ছা, সবার প্রথমে দেখো ABCD চারটি সমানুপাতিক সংখ্যা, তার মানে কি H/B সমানুপাতি C/D হবে, অর্থাৎ A/B সমানুপাতির জায়গায় ইকুয়াল টু C/D হবে, ঠিক আছে? তার মানে কি, এক নম্বরে দেখো কি বলছে, আমি A/B = C/D আছে, আমি কি করলাম, এই B আর Cটাকে চেঞ্জ করে দিলাম। দেখো বিটাকে সি এর জায়গায় আনলাম, এবং দেখো বিটাকে সি এর জায়গায় নিয়ে গেছি, আর সিটাকে বি এর জায়গায় এনেছি, এই যে সিকে এখানে এনেছি। তাহলে এখানে কী হলো, অর্থাৎ একই তো জিনিস, সেই তো আলটিমেটলি আমার এটাও এই সমান AD = BC হবে, কোনে গুণ করলে একই হচ্ছে। তাহলে আমরা এই বি আর সিটাকে আমি ওপর নিচে করতে পারি, তার মানে A/C সমানুপাতি B/D। আচ্ছা, তারপরে কী করেছে দেখো, A/B = C/D যেমন আছে, অর্থাৎ এইটাকে লিখেছে, এইটা কী করেছে আমাদের, এবার দেখো উল্টে দিয়েছে, অনন্যক করেছে। A/B ছিল B/A করেছে, এখানে দেখো C/D ছিল D/C করেছে, ঠিক আছে? অনন্যক করলেও জিনিসটা আমাদের একই আসবে। যদি আমি উভয় দিকে যদি আমরা, অর্থাৎ কি লব আর হরকে যদি পাল্টে দিই, তাহলে আমাদের সেই একই তো আসবে। কারণ দেখো এই AD গুণ করবো, A আর D = BC, তাহলে সেই একই আসছে, অর্থাৎ B/A সমানুপাতি D/C। তারপরে দেখো A/B = C/D-কে কীভাবে লিখেছে, যে C/A = D/B এখানে করেছে। দেখো এইটাকে প্রথমে আগে এই ফর্মে আনবো, অর্থাৎ অনন্যক করে দিলাম। এবার দেখো তো সি আর বি এর জায়গাটা চেঞ্জ করলে একদম এইটাই আসছে। প্রথমে অনন্যক করলাম, তারপরে সি এর জায়গায় বি এবং বি এর জায়গায় সি করলাম, এইটা আসলো, অর্থাৎ C/A সমানুপাতি D/B হবে। এইগুলো এত মনে রাখার দরকার নেই, জাস্ট আমি আরও সহজ করে এটাকে বলবো যে কিভাবে, যে একটা সমানুপাতকে আরও কতগুলি একই স্বতন্ত্র, মানে তারা একই সমানুপাত হবে কিন্তু তারা আলাদা আলাদা দেখতে হবে, এরকমভাবে লেখা যাবে। এই দেখো ABCD যদি সমানুপাতি হয়, তাহলে এখানে হবে, দেখো কীভাবে লেখা যায় এই জিনিসটা মনে রাখবে। প্রথমত ABCD ছিল, কি করলাম, দেখো ABCD থাকার কথা, দেখো BRC যে জায়গা, অর্থাৎ BRC জায়গা অল্টারনেট করেছে, অর্থাৎ বি এর জায়গায় সি এবং সি এর জায়গায় বি হয়েছে। তার মানে মধ্যপদ দুটিকে যদি আমরা স্থান পরিবর্তন করি, তাহলেও সেটা একই সমানুপাত হয়। আচ্ছা, তাহলে প্রথম জিনিসটা কি, একটা অনুপাত ABCD সমানুপাতি যদি হয়, তাহলে যদি আমরা তাদের মধ্যপদ দুটিকে আমরা স্থান পরিবর্তন করি, অর্থাৎ BC আমি কী করলাম, CB করলাম, তাহলে সেটাও একই সমানুপাতি। আচ্ছা, তারপর এখানে ধরো ABCD ছিল, কী করলাম, দেখো প্রান্তীয় পদগুলিকে মধ্যপদে এনেছি, অর্থাৎ A আর D তো প্রথমে প্রান্তীয় পদ ছিল, তাই তো, সেটাকে আমরা মাঝখানে এনেছি। এই যে A আর D প্রান্তীয় পদ ছিল, সেটাকে আমরা মধ্যপদে এনেছি, আর B আর C মধ্যপদ ছিল, সে দুটোকে আমরা প্রান্তীয় পদে এনেছি, তাহলে তারাও সমানুপাতি হবে। আচ্ছা, তারপর 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা বলছে যে এখানে
যে CADB অর্থাৎ তার মানে এখানে আমরা যদি দেখো যে ABCD তো ছিল, তো আমরা যদি উত্তর অর্থাৎ প্রান্তীয় পদ দুটি যদি চেঞ্জ করে দিই, মানে দেখো এখানে AD সেম আছে, এখানে B আর Cটাকে দেখো চেঞ্জ করে দিয়েছে জায়গাটা, Cটা প্রথমে এনেছে আর Bটাকে লাস্টে নিয়ে গেছে, অর্থাৎ তারাও সমানুপাতিক। অর্থাৎ যদি আমরা মধ্যপদ দুটির স্থান পরিবর্তন করি অথবা প্রান্তীয় পদ দুটির স্থান পরিবর্তন করি বা মধ্যপদগুলিকে প্রান্তীয় পদে এবং প্রান্তীয় পদগুলিকে মধ্যপদে যদি আমরা নিয়ে যাই, তাহলে সেগুলো একই সমানুপাত থাকবে। যেমন ধরো এই যে 2, 3, 4, 6 এই চারটি সমানুপাতিক সংখ্যা দিয়ে যে সকল স্বতন্ত্র সমানুপাত গঠন করা যাবে সেগুলি হলো, সবার প্রথমে কি করেছে দেখো 3, 4 ছিল মধ্যপদ, এখানে পাল্টে দিয়েছে। তারপরে এখানে কি করেছে দেখো, এখানে কি করেছে যে ব্যস্তানুপাত। হ্যাঁ, আরেকটা জিনিসও ঠিক যে এদের ব্যস্তানুপাতগুলো কিন্তু পরস্পরের সাথে সমানুপাতে থাকবে। দেখুন 2:3 ও 4:6 যদি সমানুপাতে থাকে, তাহলে তাদের ব্যস্তানুপাত 3:2 এবং 6:4 এরাও সমানুপাতে থাকবে। ঠিক আছে, আচ্ছা তারপরে এখানে এটা কি করেছে 4:2 আর 6:3 করেছে। অর্থাৎ দেখো 4 আর 3 এটা তো মধ্যপদ ছিল, মধ্যপদগুলিকে আমাদের প্রান্তীয় পদে এনেছে, আর 2 আর 6 প্রান্তীয় পদ ছিল, সেগুলিকে মধ্যপদে এনেছে। এবার দেখো, এবার আমি যদি এখানে এইগুলো চেঞ্জ করে দিই, প্রান্তীয় পদ দুটো যদি চেঞ্জ করে দিই, অর্থাৎ এই মধ্যপদগুলিকে প্রান্তীয় পদ এবং প্রান্তীয় পদগুলিকে মধ্যপদে আনার পরে যদি 4 আর 3 প্রান্তীয় পদ দুটির স্থান পরিবর্তন করি, তাহলে দেখো এইটা আসছে, 2 নম্বরটা আসছে। অর্থাৎ এই 3টে জিনিস 3 থেকে 4টে জিনিস মনে রাখলেই হলো। একটা হচ্ছে মধ্যপদগুলো যদি স্থান পরিবর্তন করে হবে, প্রান্তীয় পদগুলো যদি স্থান পরিবর্তন করে তাহলেও সেটা সমানুপাতি হবে। আচ্ছা, মধ্যপদের জায়গায় প্রান্তীয় পদ এবং প্রান্তীয় পদগুলির জায়গায় মধ্যপদ তাহলেও হবে, এবং ব্যস্তানুপাত অর্থাৎ কোনো দুটো অনুপাত যদি সমানুপাতি হয় তাদের ব্যস্তানুপাতগুলো সমানুপাতি হবে। তারপর এখানে একটা প্রশ্ন করেছে দেখো যে 35-এর দাগ, 2, 4, 6, 10 প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে হিসাব করে লিখি। আমরা ধরে নিলাম যে প্রত্যেকের সঙ্গে x, ঠিক আছে, এরকম যোগ করলে সেই সংখ্যাগুলি সমানুপাতি হবে, এবং পরে আমরা এক্সের ভ্যালুটা আমরা বার করব। ধরলাম আমি 2 এর সাথে x যোগ করেছি, 4 এর সাথে x যোগ করেছি, 6 এর সাথে x এবং 10 এর সাথে x যোগ করেছি, এবং ধরলাম এই 4টে জিনিস সমানুপাতি হবে, তাহলে সমানুপাতের সংখ্যা অনুযায়ী এইটা হলো। তাহলে এখন is2 আছে, নিচে আসলো 6x/10/x, তাহলে এখন কোনাকুনি গুণ করলাম, দেখো 2 কোনাকুনি গুণ করলে এটা আসলো, ঠিক আছে। তারপরে আমরা এটাকে ভাঙলাম জিনিসটাকে, অর্থাৎ এই ব্র্যাকেট দুটোকে ভাঙলাম, প্রথমে 2 × 10 + x করলাম প্লাস x × 10 + x করলাম, একই রকমভাবে এখানেও সেটা তাই করলাম, ঠিক আছে। এবার সমান এবার x² এখানে কেটে যাচ্ছে, এক্সের টার্মগুলো একদিকে আনলাম এবং সমস্ত নিউমেরিক সংখ্যাগুলো ডান দিকে নিয়ে গেলাম, এবং x = 4/2 অর্থাৎ x = 2 পেল। 36-এর দাগেরটাও একদম একই। আচ্ছা, ABCD এরপরে এখান থেকে আমার কী বলেছে দেখো, আগেরগুলো সংখ্যা ছিল 12, 22, 42, 72-এর সঙ্গে কত যোগ করলে, এখানে বলেছে ABCD এর সঙ্গে, দেখবে এটা একদম একই অঙ্ক, বুঝতে পারবে। আচ্ছা, তারপরে এখানে দেখো একটু তাড়াতাড়ি করাচ্ছি। আচ্ছা, একজন ম্যাডাম, তো তিনি লিখলেন একটা বোর্ডে যে 4, 8 ও 16, ঠিক আছে। এবার আমরা একটা কাজ করলাম যে 4:8, ঠিক আছে, এটা সমান কত অনুপাত হচ্ছে, অর্থাৎ প্রথমটার সাথে দ্বিতীয়টা, আবার দ্বিতীয়টার সাথে তৃতীয়টা আমরা অনুপাত করবো। দেখো 4:8 হয়েছে 1:2, আবার 8:16টা হয়েছে 1:2, অর্থাৎ আমরা একটা জিনিস তো লিখতে পারি, দেখো 4:8 আর 8:16 যেহেতু এক, তাহলে এই 4, 8 আবার 8, 16 এরা সমানুপাতে থাকবে, তাহলে 4:8 সমানুপাতি 8:16, কোনো ভুল নেই। যদি এই রকম হয় তাহলে এই যে 4, 8, 16, অর্থাৎ এই মিডিল টার্মটা যদি আমার দুটো অনুপাতেই থেকে থাকে, তখন আমরা কি করব যে 4 এই মিডিল টার্মটা একবার নেবো, এবং 16, এই 4, 8, 16 এরা হবে ক্রমিক সমানুপাতি, অর্থাৎ 4, 8, 16 ক্রমিক সমানুপাতি কখন হবে, যদি 4:8 এবং 8:16 এরা যদি একই অনুপাত হয়ে থাকে। আচ্ছা, এবার সংখ্যা দিয়ে বুঝিয়েছিল, এবার আমরা যে ABC দিয়ে বুঝবো। দেখো ABC ক্রমিক সমানুপাতি মানে কি, A:B সমানুপাতি B:C। 4টে ছিল তখন, তো প্রথম দুটো আর তার প্রথম দুটোর অনুপাত তার পরের দুটোর অনুপাতের সাথে সমান হচ্ছিলো, কিন্তু যেহেতু 3টে আছে তাহলে মাঝখানের সংখ্যাটা দুবার নেবো, A:B সমানুপাতি B:C। আচ্ছা, A:B মানে A/B সমান B/C হলো, এটা মানে কোনাকুনি গুণ করলাম, B আর B গুণ করলে B² = A আর C গুণ করে AC, তাহলে B = ±√AC, ঠিক আছে। এই তার মানে দেখো 3টি সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয় A, B আর C, তাহলে মাঝেরটির স্কোয়ার, ঠিক আছে, প্রান্তীয় পদ দুটির গুণফলের সাথে সমান হবে, ঠিক আছে। এই আচ্ছা, তারপরে দেখো ABC যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে বিকে কি বলা হয়, এই যে
বিকে কী বলা হবে, এখানে বিকে বলা হবে মধ্য সমানুপাতি, এবং এই সিকে এবিসি ক্রমিক সমানুপাতে থাকলে সিকে বলা হবে তৃতীয় সমানুপাতি। আচ্ছা, তারপরে দেখো প্রয়োগ 39টা কী বলছে, 9 ও 15 তৃতীয় সমানুপাতিটি নির্ণয় করো। তাহলে 9 ও 15 তৃতীয় সমানুপাতি আমরা ধরে নেবো এক্স, সেখান থেকে 9 ও 15 এক্স ধরে নেবো যে আমরা ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতি মানে কি, 9/15 সমান সমান 15/x। কেন? কারণ 9:15 সমানুপাতি 15:x, সেটাই করেছে। 9x কোনাকুনি গুণ করে দিলাম সমান এত, x সমান সমান, আর এটাও কোনাকুনি গুণ করে দিলাম 15 × 15, x সমান সমান 15 × 15/9, x সমান সমান এখানে একটা ভ্যালু আসবে এবং সেটা হবে 25। এবার দেখো 40টা একদম একই রকম অঙ্ক। 41-এরটা 2a² এবং 3ab তৃতীয় সমানুপাতি ধরে নেবো x। তাহলে 2ab 2a² এবং 3ab এবং x ধরে নেবো ক্রমিক সমানুপাতি। সেই অনুযায়ী আমরা ক্রমিক সমানুপাতি হলে কি হয়, 2a² / 3b সমান সমান 3ab/x আবার, ঠিক আছে। তারপরে কোনাকুনি গুণ করে আমরা আবার এক্সের ভ্যালুটা বার করব, দেখবে এটা। আচ্ছা, তারপরে কি বলছে এখানে, 42-এরটা একদম একই অঙ্ক, প্রয়োগ 41-এর মতো। প্রয়োগ 43টা বলছে কি 1/12 ও 1/75 মধ্য সমানুপাতি, অর্থাৎ এদের মাঝখানে ধরলাম এদের মধ্য সমানুপাতি x, অর্থাৎ 1/12 অর্থাৎ 1/12 সমানুপাতি x 1/75। এইটাকে করতে হবে। তাহলে 1/12 যেহেতু মধ্য সমানুপাতি, তাই এটা দুবার থাকবে, একবার নিচে একবার ওপরে। 1/12/x = x/1/75, বা কোনাকুনি গুণ করলাম, প্রথমে x² নিলাম, তারপর এই দুটোকে গুণ করলাম 1/12 আর 1/17। তাহলে x² সমান সমান এটা হলো x সমান সমান √1/12 × 17। এটা আমার হলো যে আমরা রুট করে দিলে এই জিনিসটা উভয় দিকে, আচ্ছা এটাকে রুট হয়ে গেলে আমার 30 চলে আসছে, ঠিক আছে। ওপরে তো একের রুট একই থাকছে, আর নিচে 12 × 75কে রুট করলে 30 আসছে, এটা তোমরা দেখবে। আচ্ছা, নির্ণয় সমানুপাতিটি হবে 1/30। তারপর দেখো 44 প্রয়োগটা একদম 43-এর মতো, এবং 45টাও একদম এই আগের দুটো অঙ্কেরই মতো। কী বলেছে, 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক প্রান্তীয় পদ দুটি, প্রান্তিকটা বলে দিয়েছে, মধ্য সমানুপাতিটা বার করতে হবে, অর্থাৎ x ধরে নিয়ে সে একই রকমভাবে আগের মতো করতে হবে। তারপরে 5.2-এর অঙ্কগুলো, এগুলো চেষ্টা করবে, সবগুলো করবে। এই যে মোট 10টা অঙ্ক আছে। আচ্ছা, তারপরে পরের কনসেপ্টটা এখানে দেখো, যে জিনিসটা বলছে, ধরো ABCD সমানুপাতি, অর্থাৎ A:B সমানুপাতি C:D। এখন আমরা এখানে কি বলেছিলাম দেখো, আর তো কিছু দেখতে হবে না, এখানে বলেছে A:B আর C:D হলে সেই A:C এবং সমানুপাতি B:D, অর্থাৎ দেখো মধ্যপদ দুটো স্থান পরিবর্তন করেছে, তাহলে তারা সমানুপাতি হবে। বলেছিলাম মধ্যপদ যদি স্থান পরিবর্তন করে, অথবা ABCD যদি মধ্যপদ যদি স্থান পরিবর্তন করে, প্রান্তীয় পদ দুটো যদি স্থান পরিবর্তন করে, অর্থাৎ মধ্যপদ একবার, প্রান্তীয় পদ দুটি একই রেখে মধ্যপদকে স্থান পরিবর্তন করাবো, মধ্যপদ দুটি একই রেখে প্রান্তীয় পদ দুটিকে স্থান পরিবর্তন করাবো, এবং তার সাথে সাথে এবার কী হবে, যে প্রান্তীয় পদগুলিকে মধ্যপদের জায়গায় নিয়ে যাব, আর মধ্যপদগুলিকে প্রান্তীয় পদের জায়গায় নিয়ে যাব, অথবা এদের ব্যস্তানুপাতগুলো, অর্থাৎ B:A সমানুপাতি D:C, এটাও হবে। আচ্ছা, এই যে আমাদের যে মধ্যপদগুলি প্রান্তীয় পদ একই থাকছে এবং মধ্যপদ দুটি যে স্থান পরিবর্তন করছে, এই সমানুপাতের এই প্রক্রিয়াকে বলা হচ্ছে একান্তর প্রক্রিয়া। জাস্ট এইটা হচ্ছে একান্তর প্রক্রিয়া, যেখানে প্রান্তীয় পদ দুটি একই থেকে মধ্যপদ দুটি স্থান পরিবর্তন করে, এই প্রক্রিয়াটাই হচ্ছে একান্তর প্রক্রিয়া। তারপরে এসো, এখানে আরেকটা প্রক্রিয়া বলেছে যে বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া। এই যে বললাম এই ABCD সমানুপাতি, তাহলে A:B সমানুপাতি C:D। তাহলে দেখো, যদি আমাদের এখানে কি হচ্ছে, এই দেখো A:B এর ব্যস্তানুপাত B:C এবং C:D এর ব্যস্তানুপাত G:C। তাহলে কোনো অনুপাত যদি সমানুপাতে থাকে, দুটো অনুপাত A:B আর C:D সমানুপাতে আছে, তাদের ব্যস্তানুপাতগুলো সমানুপাতে থাকছে। এই ধর্মটা হলো বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া। তারপরে এসো যে বলছে যে যোগ প্রক্রিয়া। আচ্ছা, যোগ প্রক্রিয়া কী বলছে, ABCD হলো সমানুপাতি, ঠিক আছে। আচ্ছা, যদি হয় তাহলে তাদের ক্ষেত্রে, আচ্ছা ABCD সমানুপাতি হলে প্রথম অনুপাতের ক্ষেত্রে দেখো, এই যে ABCD সমানুপাতি, তাহলে প্রথম অনুপাতে এইটা হচ্ছে তার পূর্বপদ এবং তার উত্তরপদ, অর্থাৎ প্রথম অনুপাতে পূর্বপদের সাথে উত্তরপদটি যোগ করলাম, তারপরে ইস্টু করলাম আবার উত্তরপদটা, এবং সমানুপাত কার সাথে সমান হবে, যদি পরের যে অনুপাতটা আছে তার পূর্বপদের সাথে উত্তরপদটা যোগ করে, আবার যদি আমি ইস্টু নিই, অর্থাৎ অনুপাত, সেই অনুপাতের উত্তরপদটা, অর্থাৎ A:B সমানুপাতি C:D, অর্থাৎ A:B সমানুপাতি C:D হলে এই A+B:B এবং C+D:D এরাও দুজনের সমানুপাতে থাকবে। তাহলে এই সমানুপাতের এই প্রক্রিয়াকে বলবো যোগ প্রক্রিয়া, ঠিক আছে। আর একটা জিনিস শিখতে হবে, যোগ ভাগ প্রক্রিয়া, এটা বেশি গুরুত্বপূর্ণ, যেটা পরে এটা করছি।
এই যে যোগভাগ প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়াটা কেমন, যে এবিসিডি যদি সমানুপাতি হয় তাহলে এবিসিডি যদি সমানুপাতি হয় তাহলে এর সাথে একবার বিকে প্লাস করব ইস টু এর থেকে একবার বিকে মাইনাস করব, এরা সমানুপাতি হবে। একবার সির সাথে ডিকে যোগ করব ইস টু সির থেকে ডিকে বিয়োগ করব, অর্থাৎ এ ইস টু বি সমানুপাতি সি ইস টু ডি হলে এ প্লাস বি ইস টু এ মাইনাস বি সমানুপাতি সি প্লাস ডি ইস টু সি মাইনাস ডি হয়ে থাকবে। অর্থাৎ এটা কেমন, যে এ বাই বি সমান সমান সি বাই ডি হলে, অর্থাৎ এইটা আমি লিখছি যে একবার এ এর সাথে দেখো বিটা নিচে আছে, একবার ওপরে যোগ করব, আবার এ মাইনাস ওই বিটাকে বিয়োগ করব সমান সমান এই সি ডিটাকে ওপরে একবার যোগ করব আর ডিটাকে নিচে একবার বিয়োগ করব, এই এর সাথে সমান হবে। এটাই হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। এই জিনিসটা অনেক কাজে লাগবে, ঠিক আছে, এই জিনিসটা অঙ্ক করতে গিয়ে প্রচুর কাজে লাগবে, প্রচুর অঙ্কে এই জিনিসটা কাজে লেগে যাবে। আচ্ছা, তারপরে যেগুলো আছে সমস্ত এরকম প্রক্রিয়া অঙ্কগুলো করেছে। তারপরে এই অঙ্কগুলো একটু তাড়াতাড়ি বলে দিই। দেখো যে 7:3 সমানুপাতি 14:6, এটা সমানুপাতে আছে এই চারটি সংখ্যা। আচ্ছা, এই সমানুপাতের সংখ্যাগুলিকে নিয়ে এবার আমি সমানুপাতের যোগভাগ প্রক্রিয়াটা প্রয়োগ করব। কীভাবে যোগভাগ প্রক্রিয়া, দেখো 7:3, তাহলে একবার 7 যোগ 3 করবো, ইস্টু করবো 7 - 3 হয়ে গেল। এটা সমান সমান হবে বা সমানুপাতি হবে। একবার 14 যোগ 6 করব, আবার 14 - 6 করবো, এই দেখো, তাহলে একবার 7 + 3 ইস্টু 7 - 3 করে কত পেলাম, 5:2। আবার 14 + 6 ইস্টু 14 - 6 করে কত পেলাম, 20:8। সেটাও দেখো 5:2 হলো। অর্থাৎ তার মানে কি, এরাও সমানুপাতে আছে না, এই যে 7 + 3 7 - 3, 14 + 6 14 - 6, এই চারটে জিনিস এরাও সমানুপাতে থাকবে যোগভাগ প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে ঠিকই আছে। এর পরের উদাহরণগুলো একদম একই। এরপরে একটা কী বলেছে, সমানুপাতে থাকলে যোগভাগ প্রক্রিয়ার সাহায্য পায়, তাহলে একই অঙ্ক। তারপরে এই অঙ্কটা কী বলছে, দেখো 50-এরটা, যে এবিসিডি যদি সমানুপাতি হয়, অর্থাৎ এ ইস টু বি সমানুপাতি সি ইস টু ডি হয়, তাহলে প্রমাণ করি। ঠিক আছে, প্রত্যেকের যে স্কোয়ার তাদের সাথে যোগ করবে। দেখো আগে ছিল এ প্লাস বি এ মাইনাস বি সি প্লাস ডি সি মাইনাস ডি, আগেরটা যেরকম ছিল, তাহলে এখানে জাস্ট তাদের মাথায় একটা করে 2, অর্থাৎ স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার সাথে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমি অনুপাত করি, সেটা সমান হবে কার সাথে, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইস টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ারের সাথে, এর সাথে সমান হবে। কী করে পাচ্ছে, প্রমাণটা করেছে। দেখো এ ইস টু বি এবিসিডি সমানুপাতি, মানে এইটা লেখা যায় সমান সমান এইটা লেখা যায় এ বাই বি সমান সি বাই ডি। আচ্ছা দেখো, উভয় দিকে আমি স্কোয়ার করে দিয়েছি, উভয় দিকে বর্গ করে পাই। তারপরে যোগভাগ প্রক্রিয়া আমরা প্রয়োগ করেছি। দেখো তারপরে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে এই যে এইভাবে প্রমাণটা হয়েছে। আচ্ছা, তারপরে বলেছে যে এ ইস টু বি সমানুপাতি সি। আচ্ছা, তোমরা কিন্তু বিকল্প এইভাবেও করতে পারো। এইভাবে করলে জিনিসটা কি সময় যাবে। তোমরা যদি যোগভাগ প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া, একান্তর প্রক্রিয়া এই জিনিসগুলো যদি শিখতে পারো, তাহলে কিন্তু এই অঙ্কগুলো করতে একদমই সময় লাগবে না। জাস্ট স্কোয়ার করে ওপর নিচে যোগ বিয়োগটা করতে হয়েছে, এই জিনিসটা বুঝতে হয়তো একটু প্রথমে সময় লাগবে, প্রথম কিন্তু এগুলো প্র্যাকটিস করলে, ঠিক আছে, যেই দিন একদম পরীক্ষা থাকবে সেটা খুবই সোজা হয়ে যাবে। পরীক্ষার সময় এই জিনিসটা খুব তাড়াতাড়ি এবং করা যাবে। এ ইস টু বি আর সি ইস টু যদি ডি হয়, তাহলে প্রমাণ করি যে এইটা, তাহলে এখান থেকে তাহলে আমরা কী করব। আচ্ছা, এইটা করার সময় তাহলে দেখো এই অঙ্কটা কীভাবে করব। আমরা এখান থেকেও যোগভাগ প্রক্রিয়া আমরা কিন্তু প্রয়োগ করব। এখানে যোগভাগ প্রক্রিয়া করলে সুবিধা হবে, কারণ দেখো এই জিনিসটা দেখো এর মতোই ধরো, এটা ধরো পুরোটা এ, এটা ধরো সেই বিটা, একবার এ প্লাস বি হয়েছে, আবার দেখো এখানে এ মাইনাস বি হয়েছে, মানে পুরোটাকে আমি যদি মানে একেবারে শুধু এই ধরতে পারি, দেখো একবারে প্লাস হয়েছে একবার মাইনাস হয়েছে এবং সেই জিনিসটা একই, তাহলে যোগভাগ প্রক্রিয়া কিন্তু অঙ্কটা খুবই সোজা হবে। কীভাবে করব, দেখো যেহেতু এখন এ ইস টু বি আর সি ইস টু ডি আছে, তাহলে এখন আমরা এ বাই বি সমান সমান আমরা সি বাই ডি লিখতে পারি। ঠিকই আছে। আচ্ছা, এবার তারপরে আমরা দেখো বিকে আর সিকে আমরা জায়গা চেঞ্জ করে দিলাম। আমরা বলেছিলাম যে মধ্যপাত দুটো জায়গা চেঞ্জ করতে পারে, মনে আছে। তাহলে বি আর সিকে জায়গা চেঞ্জ করে দিলাম। তারপরে দেখো যে উভয় উপর নিচে 4 দিয়ে আমরা গুণ করে দিলাম, 4a 4c, আর এটাকেও এইদিকে আমি 7 দিয়ে উপর নিচে গুণ করে দিলাম। তাহলে আলটিমেটলি আমার কেটে কুটে যাচ্ছে, এখানে 4 4 কাটছে আর 7 7 কাটছে, একই থাকছে জিনিসটা, অসুবিধা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে এই জিনিসটাকে আবার চেঞ্জ করে দিলাম। এই 7bটাকে আমি এখানে নিচে নিয়ে আসলাম এবং 4cটাকে আবার ওপরে নিয়ে গেলাম। যেহেতু দেখো এগুলো কিন্তু সমানুপাতি, এই যে
এইটা বাই এত সমান সমান 7/7D, এই চারটে জিনিস তো সমানুপাতি, তাই তো হচ্ছে এখানে যেহেতু সমানুপাতি মাঝখানে সমান আছে এবং এইটা ইস টু এইটা সমান সমান এইটা ইস টু এইটা, তাহলে আমি এই জন্য চেঞ্জ করতে পারছি এই দুটো জিনিস মধ্যপদ দুটোকে। আচ্ছা, এখান থেকে আমরা কী বলতে, এবার যোগ ভাগ প্রক্রিয়া আমরা প্রয়োগ করবো। একবার 7 বিটের ওপরে যোগ হবে, একবার 7 বিটের নিচে বিয়োগ হবে। কোনটা থেকে? ওই ওপরের জিনিসটা থেকে। এই তাহলে ওপরেও সেই একই। এই এখানে অবশ্যই লিখতে হবে যে যোগ ভাগ প্রক্রিয়ায় পাই, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। আচ্ছা, তারপরে হলো, তাহলে এটা হয়ে গেল। দেখো 4a + 7b ইজ টু 4a - 7b ইজ ইকুয়ালস টু 4c + 7d বাই 4c - 7d। এই সরি, ইজ টুটা দেওয়া হয়নি। এই আচ্ছা, এই অঙ্কটা যদি তোমরা একটু বিকল্প পদ্ধতিতে করো, দেখো যেটা সুবিধা হবে সেটাই তোমরা করবে, ঠিক আছে? এই পদ্ধতিটা একটু ভালো পদ্ধতি, স্ট্যান্ডার্ড পদ্ধতি। আচ্ছা, এইটা যদি সোজা মনে হয় তাহলে বিকল্পটা তাহলে করবে। দেখো a/b আর c/d সমান সমান কে ধরে নেব। এই তাহলে a সমান সমান হলো bকে ও c সমান সমান হলো dকে। এখন প্রথম অনুপাতটা নিলাম। এখন ওই যে 4a + 7b, ঠিক আছে? আচ্ছা, এটা বলা আছে কি ইজ টু 4a - 7b। আচ্ছা, এটা মানে কি? উপর নিচে করে দিলাম আমি 4a + 7b বাই 4a - 7b। আচ্ছা, a সমান সমান bকে বলা আছে, তাহলে এর জায়গায় আমি bকে নেব। 4bk + 7b 4bk - 7b, তাহলে কত হচ্ছে এটা? 4bk। তাহলে এটা হলো 4bk + 7b 4bk - 7b। এই গুণ হয়ে গেল, তার বসে গেল পাশে। এবার দেখো বিটাকে কমন নিচ্ছি। দেখো বি উভয় দিক থেকে বিটাকে আমরা নিয়ে নিয়েছি। এটা মানে কি 4 × b × k, এটা প্লাস আছে 7 × b। বি উভয় দিক থেকে চলে আসলো, শুধু পড়ে থাকলো কে? 4k, তাই তো? বি উভয় দিক থেকে চলে গিয়েছে, তাহলে কে পড়ে থাকছে? বি তো চলে গিয়েছে, 4k + 7। আচ্ছা, এখানে দেখো বি কমন নিলাম, 4k - 7, তাই তো? আচ্ছা, এখান থেকে বি কেটে গেল। আচ্ছা, ওই দিকে যদি আমার এই ভ্যালুটাই আসে, এটা সমান সমান তো আমার হলো লেফট হ্যান্ড সাইড। যদি ওইটাও একই চলে আসে তাহলে আমাদের সাথে সমান হয়ে যাবে। এই যে পরেরটা আছে কি, যে আমাদের 4c + 7d ইজ টু আছে 4c - 7d। আচ্ছা, এটা কী বললাম? c সমান সমান আমরা পেয়েছিলাম ডিকে। আচ্ছা, আগে লিখে নিই 4c + 7d বাই 4c - 7d। আচ্ছা, 4c মানে হচ্ছে ডিকে ইন্টু ডিকে + 7d, আর নিচে 4 × dk - 7d। আচ্ছা, এটা তাহলে কত হবে? 4dk প্লাস, ঠিক আছে, 4dk + 7d বাই 4dk - 7d। ডি কমন নিলাম, 4k + 7, এখান থেকেও ডি কমন নিলাম, তাহলে 4k - 7, ডি আর ডি কেটে গেল। দেখো তাই হচ্ছে 4k + 7 ইজ টু 4k - 7। এইটা এলএইচের সাথে আমার সমান, ঠিক? এটা আরএইচএস, অতএব হয়ে গেল। এইভাবে করতে পারো। আচ্ছা, আজকে তাহলে লাস্ট কনসেপ্টটা দেখো। আচ্ছা, এখানে আরেকটা ধর্ম বলেছে। ধরো a/b, ঠিক আছে? ধরো মানে a1 = b1, a2 = b2 এবং a3 = b3, ঠিক আছে? আর an = bn। এই জিনিসগুলো যদি পরস্পরের সাথে সমান হয়, দেখো ইস টু মানে নিচে চলে আসবে, অর্থাৎ a1 আর b1-এর অনুপাত যদি a2 আর b2-এর অনুপাতের সাথে সমান হয়, তার মানে কি a1/b1 সমান সমান a2/b2 সমান সমান a3/b3 সমান সমান এই হলো। আচ্ছা, তাই যদি হয়, এবার সবার পূর্ব পদগুলোকে আমি যোগ করব, করে নিচে সবার উত্তর পদগুলোকে আমরা যোগ করব, ডিভাইড যদি করে দিই, অর্থাৎ তাহলে সেটা হবে, তাহলে সেটাও একটা আমার অনুপাত হবে, অর্থাৎ এই অনুপাতটাই পুরোটা, ঠিক আছে? যদি এটা সবার সাথে সমান হয়, তাহলে এই যে ওপরে নিচে ওপরে যোগ হয়ে যাচ্ছে এবং এটা যে সমান হচ্ছে, যে ওপরে সবার পূর্বপদগুলো যোগ করে নিজে এবং উত্তরপদগুলো যোগ করার সাথে এইগুলো সবার সাথে সমান হচ্ছে এক এক করে, এইটাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া। অর্থাৎ আমি বলতে চাইছি, ধরো আমাকে বলা আছে, আমি একটা প্রশ্ন নিচ্ছি যে
ধরো 2:3 আমার বলা আছে, ধরো 4:6 সমান সমান 12:18 এই বলা আছে। এটা দেখো সমান হবে, দেখো 2:3 আর দেখো 4:6 মানে কি 2 দিয়ে কাটবো, 2 2 6, 3 2 6, এটাও 2:3, সব লঘিষ্ঠ আকারে প্রমাণ করে এর সাথে সমান হচ্ছে কিনা দেখতে হবে। এটাকেও দেখো যদি আমরা প্রথমে 6 দিয়ে কাটি তাহলে 6 2 12 এবং 3 6 18, এটাও 2:3 হচ্ছে। আচ্ছা এখানে কি বলছে যে 2:3 সমান 2/3, দেখো 4/6, এটা সমান সমান যদি 12/18 হয়, তাহলে বলছে এইটা এই সবগুলো এর সাথেও সমান হবে, কার সাথে না 2 + 4 + 12, ঠিক আছে, 3 + 6 + 18, দেখা হচ্ছে কিনা, 4 আর 2 6 আর 12 হচ্ছে 18, আর নিচে 6 আর 3 9, 9 আর 18 হচ্ছে 27, কাটাকুটি করো, 3 নং 27, 3 6 18, আবার 3 2 6, 3 3 9, দেখো 2/3 হয়েছে। এটাই বলতে, এটাই হচ্ছে সংযোজন প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত, তাহলে এটা ভালো করে রিভাইজ করবে, 5.2 5.3 অঙ্কগুলো সব করে আসবে। ওকে, ঠিক আছে।